এটাই হচ্ছে সেই পদ্মা নদী। আর দেখেন নদীটা কত বড়, মাশাআল্লাহ অনেক বড় নদী। মাওয়া ঘাটে এসে পদ্মার ইলিশ না ভেজে কাশফুল ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করছে না গাইস। ইলিশ মাছের ভর্তা, তারপর নিয়েছি সালাদ, গরম গরম কোরাল মাছ ভাজা। ব্যাস আমরা দুজনে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে অনেক দূর যাব, তাও আবার বাইকে করে। কোথায় যাচ্ছি যেতে যেতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আর আপনাদের ভাইয়া মাওয়া ঘাটে যাব, তো সেজন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলতে কি এখন প্রায় 10টা বেজে গেছে। তো এখান থেকে যেতে যেতে কয়েক ঘন্টা লাগে আমি ঠিক জানি না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তারপর দেখেন রেলগাড়ির জ্যামে বসে আছি। এখন রেলগাড়ি যাবে, তারপর আমরা যাব। প্রায় 1 ঘন্টার মতো লেগেছে আমাদের ঢাকার জ্যাম ঠেলে এই মাওয়া এক্সপ্রেসওয়েতে আসতে। তার উপর আবার প্রচুর বৃষ্টি ছিল, কোথাও দাঁড়িয়ে যে একটু থামবো তারও কোনো স্কোপ ছিল না। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখেন, কিন্তু এই বৃষ্টির ভয়ে যদি আমরা কোথাও দাঁড়িয়ে থেমে থাকি তাহলে কিন্তু আর যাওয়া হবে না। আর প্রচুর বাতাস, যার কারণে ক্যামেরাটাও ঠিকঠাক মতো ধরে রাখতে পারছি না। আকাশের অবস্থা যে এতটা খারাপ হবে সেটা কিন্তু একবারের জন্য ভাবিনি। যদি ভাবতাম তাহলে হয়তো আজকের দিনটা নাই আসতাম। এই যে দেখেন এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আমরা এখন বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশের ভিউটা চমৎকার লাগছে, তার উপর আকাশ মেঘলা, আর আমি পিছনে বসে আছি। প্রচণ্ড বাতাস, যেহেতু বাইকে করে যাচ্ছি বাতাসের গতি কীরকম থাকবে সেটা তো আপনারা জানেন। মাঝে মাঝে মনে হয় আমি আকাশের উপর ভেসে বেড়াচ্ছি। Yo sé que la disco no debo llorar, pero te vi con ella en el fondo del mar. Ya pásame el tequila para no pasar. 6 botellas, 5 alcohol, 4, 3, 2, 1 para olvidar. Yo sé que la disco no debo llorar, pero te vi con ella en el fondo del mar. একদম সোজা আর ফাঁকা রাস্তা পেয়ে আমরা শুধু ছুটেই যাচ্ছিলাম তো ছুটেই যাচ্ছিলাম। ঠিক তখনই দূর থেকে ট্রাফিক পুলিশ আমাদেরকে ইশারা দিচ্ছিল ব্যাক করে অপোজিট সাইড দিয়ে আসার জন্য। কারণ যে রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম সেটা ছিল একটা ভুল রাস্তা, এটা ঠিক করা হচ্ছিল। তো সেজন্য আমরা আবার ব্যাক করে অপোজিট সাইড দিয়ে আসার চেষ্টা করব। উত্তরা থেকে একেবারে এক টানে মাওয়া এক্সপ্রেসওয়েতে আমরা এসেছি। তো বসে থাকতে থাকতে কী যে হাল হয়েছে আমাদের, তাই ভাবলাম এখানে একটু রেস্ট নিয়ে তারপর না হয় আবার যাওয়া যাবে। জীবনে কখনো আসলে এই জায়গাটাতে আসা হয়নি, তো আজকে যেহেতু প্রথম এসেছি আমি ঠিক বুঝতেছি না যে এটা কোন জায়গা। তো এখানে লেখা আছে পদ্মা সেতু ইটিসিএস। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চা পান করবো, কলা খাবো, রেস্ট নিব, তারপর আবার যাব।
প্রচণ্ড বাতাসে এমন একটা অবস্থা হয়েছে, আমার বারবার মনে হচ্ছে আমার মাথা থেকে হেলমেটটা উড়ে যাচ্ছে, চশমাটা উড়ে যাচ্ছে, কাপড়টা উড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, শেষমেশ আমরা উঠতে উঠতে একেবারে পদ্মা সেতুতে চলে এসেছি। এটাই হচ্ছে সেই পদ্মা নদী। আর দেখেন নদীটা কত বড়, মাশাআল্লাহ, অনেক বড় নদী। Yo sé que la disco no debo llorar, pero te vi con él en el fondo del bar. Ya pásame el tequila para no pensar. Yo sé que la disco no debo llorar, pero te vi con él en el fondo del bar. Ya pásame el tequila para no pensar. 6 botellas, 5 alcohol, 4, 3, 2, 1, para olvidar. আমরা কিন্তু পদ্মা সেতু পার হয়ে একেবারে শরীয়তপুরের রাস্তায় চলে এসেছি গাইস। তো এখন আমরা ব্যাক করে আবার চলে যাব। রাস্তায় এই ভদ্রলোকের সাথে দেখা হয়েছে এবং ওনার কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে ব্যাক করার রাস্তাটা কোন দিকে। তো উনি খুব সুন্দর করে ডিরেকশন দিচ্ছিলেন, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন একেবারে। তো এখন আমাদের এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূর পর্যন্ত যেতে হবে ঢাকার রাস্তায় যাওয়ার জন্য। আসলে আমার কাছে এখন মনে হচ্ছে আপনাদের ভাইয়া ঢাকায় ব্যাক করার জন্য যে রাস্তাটা খুঁজছিলেন সেই রাস্তাটা খুঁজতে খুঁজতে এতটা দূর চলে এসেছে। এই সোজা রাস্তা ধরে যখন আপনি যেতে থাকবেন তখন শুধু যেতেই থাকবেন, কোনো ব্যাক করার রাস্তা খুঁজে পাবেন না। যদি আপনি কাউকে জিজ্ঞেস না করেন আর আপনার যদি নিজের জানা না থাকে তাহলে কখনই আপনি খুঁজে পাবেন না। কারণ রাস্তাগুলো মানে ব্যাকের রাস্তাগুলো এমন সাইডে দেওয়া যে রাস্তাগুলো আসলে কাউকে জিজ্ঞেস না করলে কখনোই খুঁজে পাওয়া সম্ভব না। এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে, তাই এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। পিছনে দেখেন কত সুন্দর কাশফুল, আর ঘাস ফুলগুলো উফ অসম্ভব সুন্দর। প্রকৃতি যেন এখানে একদম আপন মনে সেজেছে। আহ, এত সুন্দর দৃশ্য দেখে একেবারে চোখটা জুড়িয়ে গেল। মনে হচ্ছে সবুজের বুকে এক টুকরো সাদা কাশফুল, চোখের সাথে সাথে মনটাও জুড়িয়ে যায় একেবারে। এই সুন্দর কাশফুল ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করছে না গাইস। এত ভালো লাগছে, চারপাশটা এত সুন্দর লাগছে, আসলে আমি বলে বোঝাতে পারবো না। এখন প্রায় দুপুর 2:30 বেজে গেছে, আমাদের প্রচুর ক্ষুধা লেগেছে, তাই এখান থেকে সরাসরি একেবারে মাওয়া ঘাটে চলে যাব। নদীর ঘাটে আসার জন্য আমার মনটা একেবারে ছটফট করছিল, সেজন্য সব রেস্টুরেন্টগুলো ছেড়ে আমি সবার প্রথমে নদীর ঘাটে এসেছি। তো এখানে কিছুক্ষণ থেকে তারপর খেতে চলে যাব, তারপর খাওয়ার পরে আবার না হয় এখানে আসবো। What the hell? They are making explanation of Quran. Whatever they want. Illallah, Allah Akbar, Allah
বিশ্বাস করেন গাইস, এই নদীর পাড়ে আসলে আপনার অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না। ঠিক আমার যেমন এখন ইচ্ছে করছে না, আমার ইচ্ছে হচ্ছে এখানটাতেই বসে থাকি সারাক্ষণ। এত ভালো লাগছে, নদীর বুক থেকে যে শীতল ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না, এই ঠান্ডা হাওয়াতেই মনে হচ্ছে আমি আরও বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি নদীর উপর। একদম নদীর পাশেই যেহেতু এই রেস্টুরেন্টটা, সেজন্য আমি ভেবেছি এখানে বসে খাবো আর নদী দেখবো। তাই এই রেস্টুরেন্টে ঢুকেই আমি সবার প্রথমে খাবারগুলো চেক করছিলাম যে এখানে কি কি খাবার আছে। এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার তেমন একটা মনের মতো হচ্ছিল না, যার কারণে আমরা এখান থেকে আরেকটা রেস্টুরেন্টে চলে গেলাম। তো আমি ভাবলাম যেহেতু মাওয়া ঘাটে এসেছি, পদ্মার ইলিশ না খেলে কী হয় বলেন। তো এসে দেখি যে কোনো ইলিশ নাই, এবং কোনো রেস্টুরেন্টেই কোনো ইলিশ নাই। এখন নাকি সরকার ইলিশ ধরা নিষেধ করে দিয়েছে, যার কারণে ওদের কাছে কোনো ইলিশ স্টকে নাই। ভর্তার জন্য বলতেছি। বাচ্চা মাছ না খাই খাই কি এটা কি মাছ? কুরাল মাছ, এটা কুরাল। এটা কত? ডবলা শাল লাভ নাই, শুরু করে কই যাচ্ছেন কই ঠিক আছে 800 হয়ে যাবে। ছোট মাছ এটা বর্তা, ঠিক আছে। না না না, এইটা না, এইটা ইলিশটা তো, এইটা ইলিশ। কত হলো? 500 আর 150। মাওয়া ঘাটে এসেছি অথচ পদ্মার ইলিশ খেতে পারলাম না, এটাই আফসোস ছিল শুধু। তো যাই হোক, কি আর করা, আমরা বড় একটা কোরাল মাছ নিয়েছি আর ছোট্ট একটা ইলিশ নিয়েছি ভর্তা করার জন্য। রান্না হতে একটু বেশি সময় লাগবে, যেহেতু মাছটা কেটে ধুয়ে তারপর রান্না হবে, সেজন্য এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দুইজন সরিষার তেল না? আচ্ছা ঠিক আছে। মাওয়া ঘাটে এসে পদ্মার ইলিশ না ভেজে ভাজতে হচ্ছে কোরাল মাছ। মানে এইটা আসলে কতটা দুঃখজনক একটা ব্যাপার, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো এখন আমি এই গরমের মধ্যে কোরাল মাছ ভাজতেছি। এখন বানানো হচ্ছে ইলিশ মাছের ভর্তা, আর ওরা কিন্তু এই ভর্তাটা খুব সুন্দর করে বানায়। ধন্যবাদ নাই।
এটা কিসের আচার? আমার আচার। এই যে একটা মরিচের মরিচের বোটা হয়েছে মাছের তেল। ফাইনালি আমাদের খাবারগুলো একদম রেডি। এখন আমরা গরম গরম খাবার খাবো। তবে ওদের হাতে রান্না করা পুরান খাবার সেগুলো কিন্তু আমরা একেবারেই টাচ করে নিই। তো আপনারা যখন মাওয়াঘাটে আসবেন, যারা মাওয়াঘাটে আসবেন তারা অবশ্যই কিন্তু একদম মানে মাছ কিনে রান্না করে তারপর খাওয়ার চেষ্টা করবেন। ওদের রান্না করা কোনো খাবার খাওয়ার চেষ্টা করবেন না, কারণ অনেক সময় দেখা যায় যে ওদের রান্না করা খাবার অনেক বাসি থাকে, মানে ভালো থাকে না। সেজন্যই বললাম যে আপনারা নিজেরা মাছ চুজ করে রান্না করে তারপর গরম গরম খাবার খাবেন। এখানে আমি নিয়েছি ইলিশ মাছের ভর্তা, তারপর নিয়েছি সালাদ, গরম গরম কোরাল মাছ ভাজা, 2টা শুকনো মরিচ। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ। এখন প্রায় 4টা বেজে গেছে। তো একটু নদীর ঘাটে যাব, সেখানে কিছুক্ষণ থাকবো, তারপর বাসায় চলে যাব। তো এখন আমরা যাচ্ছি নদীর ঘাটে। তো তখন একটা রাস্তা দিয়ে নদীর ঘাটে গিয়েছিলাম, এখন আরেকটা রাস্তা দিয়ে নদীর ঘাটে যাচ্ছি। নদীর ঘাটে আসলেই আমার অসম্ভব ভালো লাগে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।